হেরা রিয়াজের সঙ্গে দোতলায় উঠে গেল। নওশাদ আগের মতো দাঁড়িয়ে আছে। একটু দূরে বাহার দাঁড়িয়ে আছে। ওর দিকে চোখ পড়তেই বাহারের কাছে এসে দাঁড়ালো। যাও বাহার, রেস্ট নাও, অনেক বড় জার্নি করে এসেছো। একরকম অস্বস্তি নিয়ে নওশাদ দোতলার নিচের রুমে এসে ঢুকলো। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখে বেডের রুমে গীতির ছোট বোন বিথি দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেল এত রাতে বিথিকে এই বাসায় দেখে নওশাদ। তুমি এখানে এত রাতে? দুলাভাই, আপনি এত রাতে কোথায় থেকে আসলেন? আমি খুলনায় গিয়েছিলাম একটা কাজে, কিন্তু তুমি এত রাতে এই বাসায় কি করছো? রাত প্রায় 1টা বাজে। আপনি ভুলে গেছেন আজ নিশালের প্যারেন্টস ডে ছিল। আমি ছাড়া কেউ তো আর ছেলেটার খবর রাখে না। আমি গিয়েছিলাম, ফিরতে ফিরতে রাত হয়ে গেল, তাই আর বাসায় গেলাম না। মেয়েদের নিয়ে এখানেই থেকে গেলাম। ও আচ্ছা, তোমাকে কতদিন বলছি ওর প্যারেন্টস ডেতে শোয়েবের কাছে নোট করে রাখবে। শোয়েব জানতো দুলাভাই, এবং 2 দিন আগে সে আমাকে বলেছেও। ঠিক আছে, ভুলে গেছি, খুব ব্যস্ত ছিলাম। আর খুলনা যাওয়াটা জরুরি ছিল, নিশালের চেয়েও বেশি জরুরি দুলাভাই। এইসব কিছু যা করছি আমার নিশালের জন্য বিথি। বিথি চুপ করে আছে। কেমন আছে নিশাল? ভালো আছে, মুখে কিছু না বললেও সে আপনাকে চায় প্যারেন্টস ডেতে। দুলাভাই, ছুটি কবে তার? আগামী মাসে লম্বা ছুটিতে আসবে। ঠিক আছে, যাও, তুমি জার্নি করে আসছো, যাও রেস্ট নাও। আর থ্যাঙ্কস বিথি। থ্যাঙ্কস এর কিছু নেই, আপনার জন্য করি না কিছু, সব আপা আর নিশালের জন্যই করি। তারপরও থ্যাঙ্কস তোমাকে। গীতি চলে যাওয়ার পর এই বাসায় কখনো নওশাদ এর 2 শালী বিথি আর জ্যোতি কথা চলে, কখনো নওশাদের ছোট 2 ভাই বউ হেসে মাতুব্বরি করে। ঘরের আসল গৃহিণী না থাকলে যা হয় আর কি। নিশাল তার ছোট খালা বিথি খুব ক্লোজ, তাই বিথির প্রতি এই বাসার সবাই আজ্ঞাবহ হয় খুব। নওশাদও ওইসব নিয়ে মাথা ঘামায় না। বিথি একটু পর উত্তেজিত হয়ে আবার রুমে দরজা খুলল। ঘরে না ঢুকে বাইরে থেকে নওশাদের দিকে প্রশ্ন ছুড়ে দিল। এই মেয়ে কে দুলাভাই? আপনি এই মেয়েকে কোথা থেকে আনলেন? কি সমস্যা বিথি? আশ্চর্য, এই বয়সী একটি মেয়ে এই বাসায় কেন? বাসা ভর্তি কাজের মানুষ, আর কাজের লোকের তো দরকার নেই। নওশাদ রুমের বাইরে এসে দাঁড়ালো। বাসার সকল কাজের মানুষ উঁকি দিচ্ছে। যেখানে সবাই দোতলায় ওঠা ও অনুমতি নেই, একেবারে এই মুহূর্তে সব এসে গেছে বিথির উত্তেজিত রূপ দেখে। হেরারও গেস্ট রুমে দরজা আনারের মায়ের সঙ্গে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটা লজ্জা এবং ভয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। গেস্ট রুমে যখন থাকতে দিয়েছি তার মানে সে কাজের লোক শ্রেণীর কেউ না বিথি। বুঝলাম, কিন্তু আমি জানতাম চাচ্ছি দুলাভাই মেয়েটিকে তোমার জানা কি জরুরি? কি আশ্চর্য, অবশ্যই জরুরি। এই বাসায় একজন অপরিচিত মানুষ আসবে, আমার জানা তো অবশ্যই জরুরি দুলাভাই। বাবা মারা যাওয়ার পর এই বাসার ভালো মন্দ আমি খেয়াল রাখছি, যেহেতু আমাকে জানতে হবে মেয়েটাকে। কোথা থেকে আপনি এত রাতে ওকে নিয়ে আসলেন এবং কেন আনলেন? অযাচিত, অহেতুক যে কাউকে এই বাসায় রাখা তো দরকার নেই। আপনি থাকেন না সারাদিন বাসায়, কয়দিন পর পর বিদেশে চলে যান, তখন অপরিচিত মানুষ এই বাসায় কি করবে না করবে তার খেয়াল কে রাখবে? বিথিরাকে গজগজ করছে। নওশাদ বিথির দিকে তাকিয়ে খুব ঠান্ডা গলায় বলল, ওর নাম হেরা, ও আমার স্ত্রী। আমার মনে হয় সবার মন যা যা প্রশ্ন ছিল সবাই উত্তর পেয়ে গেছো। আনারের মা, ওনাকে খাবার খেতে দাও, ওনার যত্নে যেন কোনো কমতি না হয়। বিথি বাজ পড়া মানুষের মতো নওশাদের দিকে তাকিয়ে আছে। আশেপাশের লোকজনের ও সেই অবস্থা। নওশাদ নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে করছে না তার। আর সে অনেক ক্লান্ত, শারীরিক এবং মানসিকভাবে। খুব ভোরে ঘুম থেকে ওঠে নওশাদ, নামাজ পড়ে, কোন দিন একটু শুয়ে থাকে, আবার ট্রেডমিলে হাঁটে, এক্সারসাইজ করে। 46 বছর বয়স তার, কিন্তু তাকে 38 থেকে বড় জোর 40 বছর মনে হয়। সে সেভাবেই মেনটেন করে রেখেছে নিজেকে। অবশ্যই তাদের ফ্যামিলির ধারটাই এমন। গীত বলতো বয়স তোরা সবাই 5 ফুট 9 ইঞ্চি, শরীরকে এখনো মেদ জমতে দেয়নি সে। প্রেশার, ডায়াবেটিস কোনো সমস্যা নেই। পায়ে কখনো কখনো
গাইডের ব্যথা হয় একটু, এজন্য তাকে খাওয়া কন্ট্রোল করে চলতে হয়। গীত যাওয়ার পর থেকে বন্ধুরা কেউ কেউ আবার বিয়ে করতে বলে তাকে। আত্মীয় স্বজন সবাই এখন অস্থির করে বিয়ের জন্য। বড় বোন তার ছেলের কাছে ফ্লোরিডা থেকে থাকে। প্রতি সপ্তাহে নিয়ম করে একদিন ফোন দিবে, 20-25 মিনিট কথা বলা যায়, পুরোটা তাকে নওশাদকে বিয়ের জন্য রাজি করানো। এক পর্যায়ে কান্নাকাটি করবে, বুবুকে বোঝাতে বোঝাতে নওশাদের অনেক সময় ব্যয় হয়। নওশাদের শাশুড়ি এখনো জীবিত আছে। তিনি ছেলে ফাহমিদ এর সঙ্গে অস্ট্রেলিয়া থাকেন। দেশে এলে তিনিও 2-3 বার বিয়ের কথা তুলছেন, কিন্তু তার দুই শালী বিথি আর জুথি বিয়ের কথা শুনতে পারে না। গীতি যাওয়ার পর শালী বিথি আগের বিয়েটা ফাইনালি ডিভোর্স হয়ে গেল যখন, শাশুড়ি আর গীতের বড় ভাই বিথির সঙ্গে তার বিয়ের কথা বলেছিল। নিশাল যেহেতু বিথির কাছে ঘেঁষে, তাই নওশাদ কোনোভাবেই রাজি হয়নি। বিথিও চেয়েছিল খুব, এটা সে বুঝতো। একদিন তো সরাসরি বিথি তাকে বলেছিল সে রাজি আছে বোনের সংসার আর নিশালের দায়িত্ব নিতে। সেদিন হেসে নওশাদ বলেছিল, খালা হিসেবে কি তুমি নিশালকে মায়ের মতো আদর দিতে পারবে না বিথি? বিথি মন খারাপ করে বলেছিল, পারবো। তাহলে কেন আমার এই জীবনের সঙ্গে জুড়তে চাইছো, যেখানে আজও তোমার বড় বোন রাজত্ব করে? গীতিকে আমি কখনো যতটা ভালোবাসি কাউকে গীতির স্থান বসাতে পারবো না। সেদিন চোখ ছলছল করে বিথি বিদায় হয়ে গিয়েছিল। তার কিছুদিন পর এক ডাক্তারের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। ছোট ছোট দুই মেয়ের মা এখন। উত্তরা নিজের ফ্ল্যাট ভালোই আছে বিথি। মাঝে মাঝে বোনের সংসার মাতুব্বরি করতে আসে। নিশালকে খুব আদর করে। নিশালও বিথির জন্য পাগল। আজ হঠাৎ একটা সাধারণ গ্রাম্য মেয়েকে নওশাদের স্ত্রী হিসেবে কোনোভাবেই মানতে পারছে না। বিথি নওশাদ জানে আজ দিন শুরু হওয়ার পরই কত প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে। নিজেকে সেইভাবে সে প্রস্তুত করে নিচ্ছে। নিচে থেকে হেঁটে এসে দোতলায় বাবার ঘরে ঢুকলো। তার বাবা ফরহাদ আজমির, বয়স প্রায় 90, সরকারি চাকরি করতেন। মা মারা গেছেন 15 বছর আগে। বৃদ্ধ বাবাকে কখনো ভাইদের দায়িত্বে দেয় না নওশাদ। কখনো ওরা নিয়ে গেল, দুদিনের মধ্যে গিয়ে সে নিয়ে আসে। গীতি যাওয়ার পর কাজের লোকজনই বাবার সব দেখাশোনা করে। ওর বাসায় কত লোক আসে বাবার সেবার জন্য, অন্য ভাইদের বাসায় সে সুযোগ নেই, তাই তাদের কষ্ট দিতে চায় না সে। বাবার ঘরে ঢুকে দেখে তিনি ইজি চেয়ারে বারান্দায় বসে আছে, চোখে লেন্স পরানো হয়েছে। বলে এখনো ভালো দেখে, শুধু কানে একটু কম শোনে। জোরে কথা বলতে হয়, স্মরণ শক্তি কমে গেছে। নওশাদকে দেখে বলল, ও বাবু তুই তা আজ ইউনিভার্সিটিতে যাসনি কেন? পড়াশোনা এভাবে হয় নাকি? তোমার শরীর কেমন আব্বা? আমার শরীর ভালো। তুই ইউনিভার্সিটিতে কেন গেলি না সেটা আগে বল। একটু পর যাব, এখন সময় আছে। আমি যেন না শুনি ক্লাস মিস দিচ্ছিস। তোর আমার শরীর কি আজ বেশি খারাপ? নওশাদ বলল, আমার ঠিক আছে। তোমার সকালে নাস্তা দিতে বলবো? দিতে বল, কাউকে বল পেপার পড়ে শোনাতে। বকুল কোথায়? বকুলকে আব্বা? নাম মনে থাকে না, যে পেপার পড়ে শোনায় সেই ছেলেটা। ওর নাম রাজু। আমি পাঠিয়ে দিচ্ছি ওকে। তুমি নাস্তা খেয়ে ঘুমাও, রাতে তোমার ঘুম কম হচ্ছে মনে হয়। আচ্ছা তাড়াতাড়ি যা, ক্লাসের সময় হয়ে গেছে তোর। নওশাদ দীর্ঘশ্বাস ফেলে বাবার রুম থেকে বের হয়ে এলো। বাবা ভালো আছে এখনো, সব মনে থাকে, কখন সব ভুলে যায়। বাবা টেক কেয়ার করে 24-25 বছরের একটি ছেলে আছে, নাম রাজু। সকাল থেকে রাত বাবার সব কাজ করে, শুধু দুপুরের পর আনানের মা ওনার খেয়াল রাখে। এই সময়টা আব্বা ঘুমিয়ে থাকে বেশিরভাগ সময়। রাজু তখন ব্রেক নেয়। নওশাদ আনারের মাকে ডাকলো। আনারের মা ছুটে এলো। জি স্যার। আবার নাস্তা নিয়ে রাজুকে যেতে বলো। জি স্যার, পাঠাচ্ছি। বিথি ঘুম থেকে উঠেছে। খালামা এখনো উঠে নাই। নওশাদ নিজের ঘরে দিকে পা বাড়িয়ে আবার পিছে ফিরে তাকালো। গেস্ট রুমে যিনি আছেন সে উঠেছে? দেখি নাই এখনো, ডাকবো স্যার? না দরকার নেই, যাও তুমি। নওশাদ নিজের রুমে এসে ঢুকলো। গোসল শেষ করে অফিসের জন্য রেডি হয়ে গেল। ড্রয়ার খুলে গীতি ছবি বের করলো। আগের দেওয়ালে জুড়ে গীতি কত ছবি ছিল, মারা যাওয়ার পরও ছিল। একদিন এক আমির এর কাছ থেকে যখন শুনল মৃত ব্যক্তির আত্মা আজাব হয়, ছবি এভাবে লোকজনকে বারবার দেখলে সে থেকে সব ছবি
সে নামিয়ে ফেলেছে। বিথিকে বেঁচে থাকতে ও কষ্ট দিতে চাইতো না কখনোই। সেখানে মৃত্যুর পর ছবি যেন গীতির কষ্ট হোক সে কখনো চায় না। ড্রয়ারের ভিতরে রাখা থাকে গীতির ছবি। নওশাদ প্রতিদিন অফিসে যাওয়ার আগে ছবিটা দেখে তারপর বের হয়ে যায়। আজ ছবিটা হাতে নিয়ে তার মনটা খারাপ হয়ে গেল। মনে মনে গীতির সঙ্গে সব সময় সে কথা বলে, তুমি কষ্ট পাচ্ছ গীতি, বিয়ে করছি বলে? সবচেয়ে বড় কথা, এভাবে হঠাৎ অজানা অচেনা একটা বাচ্চা বয়সী মেয়েকে বিয়ে করেছি বলে। মেয়েটাকে বাঁচাতেই ওই মুহূর্তে বিয়ে ছাড়া আর কোনো উপায় আমার সামনে ছিল না। এক ঝলক ওকে দেখেছি, চোখ দুটো দেখে মনে হয়েছিল ওকে যে কোনো উপায় বাঁচাতে হবে আমার। বিশ্বাস করবে না গীতি, ওর চোখ দেখে আমার ভিতরে কি হলো তোমাকে বলে বোঝাতে পারবো না। ওর চোখ দুটো তোমার মতো, সেজন্যই কি বিয়ে করে ফেললাম। গীতি, আমি তো কখনো তাড়াহুড়ো করে ডিসিশন নিই না, তবে কেন গতকাল এরকম একটা ডিসিশন নিলাম বুঝতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি মেয়েটির বয়স মাত্র 22 বছর। আমার তো এখনো লজ্জা শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। ওর ভালো করতে গিয়ে আবার খারাপ কিছু করে ফেললাম না তো? গীতি, আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না, অসম্ভব। মেয়েটি আশ্রয় দরকার এই মুহূর্তে। আমি তাই দিতে চেয়েছিলাম, কিন্তু কোথাও থেকে যে বিয়ের বন্ধনে জড়িয়ে গেলাম। কি করা উচিত বলো তো গীতি? দরজায় টোকা পড়ার শব্দ হচ্ছে। গীতির ছবিটা ড্রয়ারে ঢুকিয়ে রেখে নওশাদ দরজার দিকে তাকিয়ে বলো, কে? এসো। আনারের মা এসে দাঁড়িয়েছে। খালাম্মা খাওয়ার টেবিলে বসে আছেন। যাও, আমি আসছি। আনারের মা তবু দাঁড়িয়ে আছে। আর কিছু বলবে? ওনাকে কি খাওয়ার টেবিলে আসতে বলবো? কাকে? নতুন আম্মাকে। নতুন আম্মা? নওশাদ একটু থমকে গেল। না থাক, ওনার খাবার রুমে দিয়ে আসো। আনানের মা রুম থেকে বের হয়ে গেল। নওশাদের মাথায় নতুন আম্মা শব্দটা ঘুরছে। তাই তো সে মুহূর্তে সেই ঘোষণা করছেন মেয়েটি তার স্ত্রী। সেই মুহূর্ত থেকে এই সংসার প্রতিটা মানুষের কাছে সে মেয়েটির অবস্থান অন্যরকম। টাইয়ের নট বাঁধতে বাঁধতে নওশাদ চিন্তা করছে, আজ এই বাড়ির ভিতরে প্রতিটা মানুষ জানে কালকে পর্যন্ত তারা সকলে আত্মীয় স্বজন থেকে বন্ধুমোহ জানবে। সে তো এত বড় সত্য কথা লুকিয়ে রাখতে পারবে না। জীবনে কোনো কাজই সে লুকিয়ে রাখেনি, কিন্তু আজ সে পরিস্থিতির চাপে পরে করা বিয়েটা নিয়ে লুকোচাপা করবে। বিয়ের মতো ব্যাপার কি লুকিয়ে রাখা যায়? ভাবতে ভাবতে নওশাদ সুট হাতে নিয়ে খাওয়ার রুমের দিকে রওনা হলো। গেস্ট রুমের সামনে গিয়ে যাওয়ার সময় একবার মনে হলো ফেরার খবর নেওয়া দরকার। পরক্ষণে মনে হলো এখন আর ওর খবর না নিলেও চলবে। এ বাড়ির প্রতিটা কাজের লোক ওর যত্ন চূড়ান্ত করবে, কারণ সে এখন নওশাদ আজমির স্ত্রী। সিঁড়ি থেকে সে বিথির গলা শুনতে পাচ্ছে। ফোন করার সঙ্গে মেজাজ দেখাচ্ছে। নওশাদকে দেখে ফোন নামিয়ে রাখলো। নওশাদ টেবিলে বসে নিজের প্লেটে খাবার তুলে নিল। সবজি আর রুটি তার প্রতিদিনের ব্রেকফাস্ট। সঙ্গে থাকে দুধ, চিনি ছাড়া চা খাওয়া বিষয়ে সে খুব সচেতন। তিনি বিথির দিকে সবজির বাটি এগিয়ে দিলেন। বিথি বাটি হাতে নিয়ে টেবিলে নামিয়ে রাখলো। খাবার টেবিলের পাশে একজন বুয়া দাঁড়িয়ে আছে। নওশাদ ওর দিকে তাকাতেই সে রুম থেকে বের হয়ে গেল। এ বাড়ির কাজের লোকজন নওশাদের চোখের ইশারা ভালোই চিনে। বুয়া বের হওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে সোয়েব এসে ঢুকলো। সোয়েব হলো নওশাদের সবচাইতে বিশ্বস্ত মানুষ। নওশাদ চোখ বন্ধ করে সোয়াবকে বিশ্বাস করে। ওর মামাতো বোনের ছেলে। অনেক বছর ধরে নওশাদের সঙ্গে আছে। নওশাদের ব্যবসা, এর ব্যবসা, বাসার সবখানে সোয়াবের অবাধ বিচরণ। সে নওশাদের একরকম পিএ, কখনো কখনো অ্যাডভাইজার ও। চেয়ার টেনে খাওয়ার টেবিলে বসলো সোয়েব। বেশিরভাগ দিনই সে এই বাসায় 3 তলা থাকে। এখনো বিয়ে করেনি। ওর মা অনেক পাত্রী দেখাচ্ছে, কেন জানি সে রাজি হচ্ছে না। নওশাদের দিকে তাকিয়ে বলল, মামা আপনি কালকে রাতে কখন ফিরেছেন? বিকেল থেকে আপনার ফোন বন্ধ পাচ্ছি। ড্রাইভার ব্যবহারে ফোন নাম্বারও বন্ধ। নওশাদ রুটি মুখে দিতে দিতে বলল, চার্জ ছিল না ফোনে। দুজনের কারণ। সোয়েব, তোমার মামার বিয়ে বরযাত্রী যাওনি তুমি? বিথির এরকম প্রশ্ন অবাক হয়ে সোয়েব বিথির দিকে তাকালেন। খালামণি, আপনার কথা কিছু বুঝলাম না। সোয়েব, তোমার মামা প্লাস বস গতকাল তার নতুন বউ নিয়ে বাসায় এসেছে। দোতলায় গেস্ট রুমে আছে। তোমার নতুন মামি। যাও দেখে আসো।
নওশাদ খাচ্ছে, কোনো কথা বলছে না। টিপট থেকে চা ঢেলে আগে বিথির দিকে এগিয়ে দিল নওশাদ। তারপর বিথিকে উদ্দেশ্য করে বলল, গরম চা খেলে কি মাথা আরো গরম হয়ে যায় নাকি ঠান্ডা হয়ে জুস দিতে বলবো? বিথি তোমাকে? দুলাভাই আপনি আমার সঙ্গে ফাজলামি করছেন। রাগে গজগজ করতে করতে বিথি বলল, তা না কেন, আমি তোমার মেজাজ ঠান্ডা করার চেষ্টা করছি নওশাদ। হেসে বলল, আমার মেজাজ ঠান্ডা আছে দুলাভাই। বিথি আমার কথা মনোযোগ দিয়ে শোনে। আমি মানছি তোমার মন খারাপ হচ্ছে, হঠাৎ বলা নেই কওয়া নেই আমি বিয়ে করে বউ নিয়ে বাসায় এসে হাজির হয়েছি দেখে। একটা কথা চিন্তা করো, দেখো তো আমার মতো একজন মানুষ এরকম কাজ নিশ্চয় কোনো কারণ না থাকলে করবে না। আগে কারণটা শোনো, তারপর রাগ দেখো। আমি তো তোমার বোনের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে করিনি, তাই না? ফ্যামিলির সবাই চাইছিল আমি যেন বিয়েটা করি, এখন করেছি। নওশাদ সোয়েবের দিকে তাকিয়ে বলল, সোয়েব, তোমাকে জানানোর সুযোগ পাইনি আমি কালকে বিয়ে করেছি। সোয়েব নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বললেন মামা, সত্যি? হঠাৎ? সব আমি পরে বলছি তোমাকে বুঝিয়ে। সোয়েব, তোমার মামা মহাসুন্দরী এক কম বয়সী বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। দুলাভাই আপনার বউ নিশালের সমবয়সী না তো? কিভাবে পটালেন এই মেয়েকে? নাকি আপনার রূপ টাকা আভিজাত্য বিয়ে বসে পড়েছে এই গ্রাম্যভূত মেয়েটা? আর বুঝলাম না আপনি ওকে গেস্ট রুমে রাখছেন কেন? নিজের বেডরুমে নিজেই বিছানা নিয়ে রাখি, আমরা বাসর খাট সাজিয়ে দিই। এবার নওশাদ চোখ মুখ কঠিন করে বলল, বিথি একটু বেশি বলে ফেলছো। না শোনো, আমি কেন মেয়েটিকে বিয়ে করেছি সবাই সময় হলে জানবে। মেয়েটি আমার আইনগত এবং ধর্মীয় মতে স্ত্রী, আশা করি সেই সম্মান দিয়ে কথা বলবে তুমি। আর আমি কাকে কোন রুমে কোন বেডে রাখবো সেটা আমি ডিসাইড করব। তোমাকে টেনশন করতে হবে না। বাসর খাট সাজানো দরকার পড়লে লোকজনের কাছে তারাই ব্যবস্থা করবে, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। নওশাদের কথা শুনে বিথি আর উত্তেজিত হয়ে গেল। দুলাভাই, আমার মৃত বোনটার কথা চিন্তা করলেন না আপনি? তোমার বোনের সঙ্গে আমার বোঝাপড়াটা আমি পরকালে গিয়ে করে নিব, ঠিক আছে? আর নিশালের সঙ্গে? নওশাদ একটু চুপ হয়ে গেল। তারপর বলল, বিথি, নিশালের সঙ্গে আমি কথা বলবো। তুমি ভুলে ওকে আগে কিছু বলতে না, এটা আমার অনুরোধ। আমার বিশ্বাস তুমি আমার অনুরোধ রাখবে। শোয়েব চলো, আজ আমার অনেক কাজ আছে বলে নওশাদ খাওয়ার টেবিল থেকে উঠে গেল। বিথি বসে আছে। ওর এত রাগ হচ্ছে নওশাদের উপরে, মনে মনে ভাবছে একদিন নিজের মুখে মানুষটাকে বিয়ের কথা বলছিল, তখন আবার কথা বলে তাকে রিফিউজ করেছিল। আজ এত বছর পর গাইয়া একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, অশিক্ষিত গিয়েও। এই মেয়ে কি না নওশাদ আম্মির বউ? এত সহজে এই মেয়েকে এই বাড়ি বউ হতে দিব না। সে এটা আমার বোনের সংসার, নিশালের অধিকারে অন্য কেউ ভাগ বসাবে আমি থাকতে কোনোদিনই না। বিথি উঠে গিয়ে আনারের মাকে ডাকলো। জি খালাম্মা, পারুল কোথায়? ওর জ্বর আসছে 2 দিন ধইরা। ঘরে ঘুমায়? যাও ডেকে নিয়ে আসো, বলো আমি রাখছি। জি। বিথি পারুলকে এই বাসায় কাজ করতে এনেছিল। এই বাসায় সকল খবর পারুলই তাকে জানায়। পারুল জ্বরের কাহিল আজ 2 দিন, দাঁড়াতে পারছে না, তবু কষ্ট করে এসে বিথির সামনে দাঁড়ালো। খালাম্মা ডাকছেন? শোন পারুল, তোর স্যার নতুন বউ নিয়ে আসছে শুনছিস? শুনলাম তো, দেখি নাই, আমাকে সব খবর পাঠাবি। আর একটা কথা, মেয়েটাকে চোখে চোখে রাখবি। আচ্ছা আমি যাচ্ছি, ফোন দিব তোমাকে। বিথি তার মেয়েদেরকে নিয়ে চলে গেল নিজের বাসায়। গাড়িতে বসে উত্তরা যাওয়ার পর্যন্ত ঢাকা থেকে সিডনি, সিডনি থেকে ফ্লোরিডা, সব জায়গায় নওশাদ এর বিয়ের খবর সে পৌঁছে দিয়েছে। আর সারাদিন নওশাদ অফিসের কাজ বাদ দিয়ে ফোন অ্যাটেন্ড করতে করতেই দিন পার করার ব্যবস্থা বিধি করে দিল। নওশাদ অফিসে যাওয়ার পথে বাড়িতে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। শোয়েব বসে পাশে উসখুস করছে। তার জানতে ইচ্ছে করছে কি হচ্ছে এসব। বলা নেই কওয়া নেই মামা এভাবে বিয়ে করে চলে আসছে। আর কেউ কিছু না জানলেও মামা তাকে না জানিয়ে এত বড় ডিসিশন কখনো নিবে না, এটা তার বিশ্বাস ছিল। কিন্তু কি এমন ঘটনা যে মামা তাকে না জানিয়ে একদিন বিয়ে করে বউ সঙ্গে নিয়ে বাসায় হাজির? মামাকে বিয়ে করানোর জন্য আত্মীয় স্বজন কতবার বলেছে, কিন্তু মামা সবসময়
বিয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছে। বড় খালাম্মা কত কান্নাকাটি করেন মামাকে বিয়ের যেন রাজি করানোর। কিন্তু মামা খালাম্মার কথা কখনো হেসে উড়িয়ে দিত, কখনো বুঝিয়ে সুঝিয়ে বলতেন। কিন্তু হঠাৎ করে মামার কি হলো? কোথায় বিয়ে হলো? মেয়েটি বা কে? আর বিথি খালাম্মনি কেন বারবার কম বয়সী মেয়ে বলছে? বুঝতে পারছে না সৈয়দ। সে নির্দ্বিধায় মামাকে প্রশ্ন করতে পারে, কিন্তু সৈয়দ জানে মামা নিজে থেকে জানাবে তাকে। তাই সে অপেক্ষা করছে। এই মামা তাকে অনেক আদর করে। সেও নওশাদ মামা বলতে অজ্ঞান। তার মা ছোটবেলায় বড় হয়েছে ফুপু বাড়িতে। নওশাদ মামার আম্মাই তার মায়ের বিয়ে দিয়েছে। ছোট থেকে নিজের মামাদের থেকে নওশাদ, আরহাম, ফারহাত এই তিন মামা তাদের ভাই বোনের আদর করেছে বেশি। পড়াশোনা শেষ করে বসেছিল, নওশাদ মামা তাকে চাকরি দেয়। তাকে অন্ধের মতো বিশ্বাস করে এবং সেও মামার বিশ্বাসের মূল্য রাখতে পছন্দ করে। নওশাদের মোবাইলে ছোট্ট ভাই আরহাম এর ফোন আসে। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে নওশাদ ফোনটা রিসিভ করলো। হ্যাঁ বল, কি অবস্থা? কখন আসছো তুমি খুলনা থেকে ভাইয়া? অনেক রাত হয়ে গিয়েছিল। তুমি কেন যে বাইরে গেলে? কত কষ্ট হলো তোমার? আমি ঠিক আছি। আর রাম অফিসে আছে তো? হুম। ছুটি নেওয়ার কথা ছিল নাকি? না, ভাবলাম অন্য কোথাও অ্যাপার্টমেন্টে আছে নাকি তোমার। বিজিএমতে একটা মিটিং ছিল, সেটা ক্যান্সেল হয়েছে, তাই এখন সোজা অফিসে যাচ্ছি। আচ্ছা ভাইয়া। নওশাদ ফোন নামিয়ে রাখতেই ফ্লোরিডা থেকে বুবু ফোন। ওখানে তো এখন মাঝরাত। এখন বুবুর ফোন? তার মানে খবর ফ্লোরিডাতে পৌঁছে গেছে অলরেডি। সব বিথির কাজ। নওশাদ ফোনটা সোয়াবের দিকে এগিয়ে দিয়ে বলল, বুবু ফোন, কথা বলতে ইচ্ছে করছে না, তুই কথা বল। সোয়েব ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম খালাম্মা। আমি সোয়েব। কেমন আছেন? নওশাদ কোথায়? খালাম্মা মামা তো মন্ত্রীর সঙ্গে মিটিং এ ব্যস্ত, ফোন আমার কাছে। তো মামাকে বলবি মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কল দিতে। ঠিক আছে খালাম্মা, আমি বলবো। ফোন কেটে দিল সোয়েব। সব বিতির কাজ বুঝলেন। আজ আমার কাজ ফেলে শুধু ফোনের উপর থাকতে হবে। আত্মীয় স্বজন আমাকে জ্বালিয়ে ফেলবে। আপনি চিন্তা করবেন না মামা, আমি দেখছি। নশাত অফিসে ঢুকেই তার রিয়েল এস্টেট বিজনেসের একমাত্র বিজনেস পার্টনার বন্ধু রেজওয়ানকে রুমে আসার জন্য সোয়াবকে বলে দিল। রেজওয়ান তার খুব ভালো বন্ধু। বুয়েট একসঙ্গে পড়াশোনা করছে। ওর সঙ্গে সে রিয়েল এস্টেট বিজনেসটা শুরু করেছে। দুজনে ব্যবসায়িক এবং মানসিক চিন্তা ধারণা এক। খুব হাসি খুশি উৎফুল্ল একজন মানুষ রেজওয়ান। তাই তাদের বন্ধুত্বের সম্পর্কটাও অন্যরকম। অফিস রুমে ঢুকে স্যুটটা খুলে জানালার পাশে দাঁড়ালো। গুলশানের সুউচ্চ বিল্ডিং থেকে বাইরের শহরটা দেখা যাচ্ছে। উপর থেকে ঢাকা শহরটা আরো গিঞ্জে লাগছে তার। পিয়ন রমিজ কফি নিয়ে ঢুকলো। অফিসে এসে সে প্রথমে এক মগ ব্ল্যাক কফি খায়। এটা বহু পুরানো অভ্যাস তার। আরো এক মগ কফি আনো রমিজ। রেজাউন আসছেন? জি স্যার। বলে রমিজ উদ্দিন চলে গেল। 5 মিনিট পর বন্ধু রেজাউন এসে ঢুকলো। কি অবস্থা দোস্ত, তোর খুলনার কাজ কেমন হলো? ঠিকঠাক। পিয়ন রমিজ রেজাউনের জন্য কফি নিয়ে ঢুকলো। রমিজ চলে যাওয়ার পর নওশাদ কফি মগে চুমুক দিতে দিতে বলল, একটা ঘটনা ঘটে গেছে আমার লাইফে রেজাউন। রেজাউন কফি মগ হাত নিয়ে নওশাদের দিকে চোখ তুলে তাকালো। কি ব্যাপার? আমি বিয়ে করছি মানে? রেজাউন চিৎকার দিয়ে উঠল, মানে আমি গতকাল বিয়ে করছি। রেজাউন, কি বলছিস নওশাদ? আমি তো জানতাম তুই তোর শিবের আপডেট দেখতে খুলনায় ডকে গিয়েছিলি, কিন্তু সেটা যে বিয়ে করার জন্য জানতাম না তো। গিয়েছিলাম শিব দেখতেই, কিন্তু ঘটনাচক্রে বিয়েটা হয়ে গেল। বন্ধু ছেড়ে কাশো প্লিজ, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। নওশাদ কিছুক্ষণ চুপ করে কফিতে চুমুক দিল। তারপর রেজওয়ানের দিকে তাকিয়ে বলল, রেজওয়ান, কেন জানি এবার বাই রোডে খুলনা যেতে ইচ্ছে করলো। এর একটা কারণ ছিল, ছোটবেলা কয়েক বছর খুলনা ছিলাম আমরা। আবার পোস্টিং ছিল খুলনায়। অনেক স্মৃতি ছিল সেখানে। ভাবলাম গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে দেখবো সব। কাজ তো আমার একদিনে শেষ হয়ে গেল। শিব আগামী মাসে আমাকে হ্যান্ড ওভার করবে ওরা। শিব দুটো দেখে মনটা ভালো হয়ে গেল দোস্ত। সে না হয় বুঝলাম, বিয়েটা কিভাবে কাকে করলি সেটা আগে বল। খুলনা গিয়েছিলাম মাওয়া কাওড়াকান্দি দিয়ে। আসার সময় যশোর কুষ্টে হয়ে রওনা হলাম। এর কারণ হলো আমার ছোটবেলায় টিচার সাইফুল ইসলাম স্যারের সঙ্গে একবার দেখা করা। সাইফুল ইসলাম স্যার ক্যাডেট কলেজে ঢোকার আগে আমাকে অঙ্ক আর বিজ্ঞান পড়াতেন। আমি অঙ্কের বেসিক শিখেছি।
এই স্যারের কাছে, আবার পোস্টিং ছিল তখন কুষ্টিয়ায়। স্যার আমাকে আর আরহামকে বাসায় এসে পড়াতেন। গ্রামে একটি স্কুলে তিনি শিক্ষকতা করতেন। জমি জমি বিষয়ে একটা কাজ করতে এসে আব্বার সঙ্গে পরিচয়। তখন আব্বা আমাদের দু ভাইকে পড়ানোর দায়িত্ব ওনাকে দেন। সাদাসিধা দরিদ্র মানুষ, 2 বছর ওনার কাছে পড়ছি। তারপর আমি ক্যাডেট কলেজে চলে গেলাম, আর আব্বা পোস্টিং হয়ে গেল কুষ্টিয়া থেকে খুলনা। স্যার আমাকে ক্যাডেট কলেজের খুব সুন্দর চিঠি লিখতেন, আমিও লিখতাম। একবার খুলনায় আমাদের বাসায় ও বেড়াতে গিয়েছে। যাই হোক, একটা সময় তার যোগাযোগ রইল না। নওশাদ কয়েকদিন চুপ করে রইল। 6-7 মাস আগে এক রাতে হঠাৎ স্বপ্নে দেখলাম আমি আর আরহাম ছোটবেলায় সেরকম স্যারের কাছে পড়তাম, সেরকম পড়ছি। স্যারের সাথে যোগাযোগ কোনো ওয়ে জানা ছিল না। আমিও ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস হলাম না যে এত বছর পর স্যারের খোঁজ নেই। বেঁচে আছে নাকি মারা গেছে জানি না। এবার খুলনায় গিয়ে হঠাৎ মনে হলো যাওয়ার সময় কুষ্টি হয়ে যাই, স্যারের একটা খোঁজ নিয়ে যায়। আমি শুধু জানতাম স্যারের স্কুলের নামটা, সেটা দিয়ে ওই এলাকায় আর ম্যাপে সার্চ করে চলে গেলাম কুষ্টিয়ার প্রত্যন্ত এক গ্রামে। তারপর কি হলো? স্যারের মেয়েকে বিয়ে করে ফেললি? রেজওয়ান উদ্গ্রীব হয়ে বলল। না, শোন ঘটনা। বাংলা সিনেমার চেয়ে কম না ঘটল। আমি লোকজনকে জিজ্ঞেস করে করে সেই স্কুলে খোঁজ বের হলাম। বিকেলে বিকেলে সেই স্কুলের সামনে গিয়ে হাজির হলাম। দূর থেকে দেখি অনেক মানুষের ভিড়। ভাবলাম স্কুলে কোনো প্রোগ্রাম হচ্ছে, কিন্তু কাছে গিয়ে দেখি ঘটনা তো ভয়াবহ। আমার সেই সাইফুল স্যার নাতির নামে নালিশ বসেছে। গ্রামের মাতব্বর শ্রেণীর লোকজন হাজির। উৎসুক জনতার ভিড়। বয়স ভারে নুয়ে পড়া একজন বৃদ্ধ অসহায়ের মতো লোকজনের কাছে অনুরোধ করে যাচ্ছেন। তিনি আমার সাইফুল স্যার। আমি স্যারের কাছে গিয়ে পা ছুঁয়ে সালাম করলাম। বৃদ্ধ দরিদ্র এই অসহায় মানুষ পরিচয় দিতে চিনতে পারলেন। বুক জড়িয়ে কাঁপতে কাঁপতে বলেন, নওশাদ, আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমার জন্য, আমার নাতনিকে রক্ষা করতে, তাই না? আমি তো স্যারের কথা মাথা মুন্ডে কিছুই বুঝতে পারলাম না প্রথমে। ঘটনা যা শুনলাম, স্যারের মেয়ের দিকে নাতি স্যারের কাছেই থাকে। বাবা মা নেই, বেঁচে আছে কিনা জানি না। সেই মেয়েকে গ্রামের কিছু ছেলে সবসময় উত্তপ্ত করে। এক পর্যায়ে মেয়ে পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয় তাদের অত্যাচারে। কিন্তু তাতে রক্ষা হয় না। মেয়েটি বাড়ির আঙিনাও বের হতে পারে না। একদিন একদল ছেলে মেয়েটি তুলে নিয়ে যায় গ্রামের একটা পরিত্যক্ত বাড়িতে। হয়তো তারা মেয়েটিকে রেপ করে। ঘটনাটা গ্যাং রেপ ছিল। সেই মুহূর্তে সাপে একটি ছেলেকে কামড় দেয়। এতে রেপিস্টদের ওই দলটা ভয় পেয়ে যায়। তারা মেয়েটিকে ফেলে পালিয়ে যায়। যাকে সাপে কামড় দেয় ছেলেটা মারা যায়নি, কিন্তু মানসিকভাবে প্রকৃতিস্থ হয়ে যায় কিছুটা। ভয় হয়তো। মেয়েটি বাড়িতে ফিরে আসলো। পরে বাড়ির মানুষজন ঘটনা ধামাচাপা দিতে চুপ হয়ে যায়। কারণ ওই ছেলেদের কারো ফ্যামিলিতে পলিটিক্যাল ফিগার কেউ আছে। সাপের এই ঘটনার পর ছেলেগুলো আরো বেপরোয়া হয়ে উঠল। দিন দুপুরে মেয়েটি বাড়িতে চলে আসে। মেয়েটির জীবনে একরকম দুর্বিষহ করে দেয়। এর মধ্যে মেয়েটির কোনো এক মামি হয়তো ওই ছেলেটির কাছে থেকে টাকা নিয়ে রাতের ঘরে ছিটকিনি খুলে দেয়। ছেলেগুলো মেয়েটিকে আবারও তুলে নিয়ে ঘরে ঢুকে পড়ে। মেয়েটি আত্মরক্ষার জন্য দা টাইপের কিছু একটা দিয়ে কোপ দেয়। একজনের হাত এই কোপের পরে আহত হয় মারাত্মকভাবে। এখন সে ছেলেদের ফ্যামিলি সালিশ বসিয়েছে। তাদের দাবি এই নষ্ট মেয়েকে চুল কেটে মুখে কালি দেওয়া হোক। এর মধ্যে একদল হুজুর ফতোয়া দিয়েছে এই মেয়েকে দৌড়া মারা হোক। নষ্ট মেয়ে এলাকার ছেলেদের মাথা নষ্ট করেছে। চিন্তা কর রিয়েজর, এই যুগে এসে এখনো দেশের গ্রামে এই জিনিস চলছে। দৌড়া মারা। তারপর তুই মেয়েটির সঙ্গে কিভাবে জড়িয়ে গেলি নওশাদ, সেটা বল। তুই তো ইচ্ছে করলেই ওই এলাকার পুলিশ কল করতে পারতি। হোম মিনিস্টারকে ফোন দিলেই তো তোর দায়িত্ব শেষ হয়ে যেত। আমি সেই চেষ্টা করতে গিয়ে দেখি আমার মোবাইলের চার্জ শেষ, মোবাইল বন্ধ। কপাল দেন ড্রাইভার বাহার, তার মোবাইলে ও চার্জ নাকি আগেই শেষ। আমার কারো নাম্বার মুখস্থ নেই। সোয়েব কিংবা তোর কারো নাম্বার আমার জানা নেই। কি বলিস সেটা? তারপর এলাকার লোকজনকে বোঝানোর চেষ্টা করলাম, আপনার দয়া করে এই কাজ করবেন না, কিন্তু পাবলিক আমার কথা শুনবে না। অগত্যা আমি বললাম, ঠিক আছে, আমি মেয়েটিকে গ্রাম থেকে নিয়ে চলে যাচ্ছি, আপনারা শান্ত হন। আজ থেকে এই মেয়েটির দায়িত্ব আমার। তারপর গ্রামের লোকজন এত খারাপ, বিশেষ করে ফতোয়াবাজ হুজুরগুলো। বলে বেগানান পুরুষের কাছে গ্রামের মেয়েকে আমরা কেন দিব? আপনি কি হন ওর? মেয়ে নিয়ে যদি বিক্রি করে দেন
আপনি চিন্তা কর দোস্ত, ওদের কথা বুঝলাম, পুলিশ কি করে? আরে পুলিশকে খবরটা দিবে কে? মেয়ের মামা। দুটো মেয়েকে ঘাট থেকে ছাড়তে পারলে বাঁচে, পুলিশ ঝামেলা যাবে না। দৌড়া মেরে মেরে ফুলকে, এতে তারা খুশি। সাইফুল ইসলাম স্যার ছুটে এসে আমার পায়ে পড়ে গেলেন। আমি স্যারকে কি আশ্বাস দেব বুঝতে পারছি না। এক অসহায় নানা তার নাতনিকে বাঁচাতে প্রতিটা লোকের পায়ে পড়ছে। কি যে করুণ দৃশ্য ছিল। রেজওয়ান মেয়েটি কোথায় তখন?